সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের জীবনের গল্পটা তাদের জন্য যারা প্রেম রোগে আসক্ত। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক মানুষের মুখে মুখে শুনে থাকি প্রেম ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। আজকের এই নিশাতের বাস্তব জীবনের গল্প যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তো আপনি খুব ক্লিয়ার করে বুঝে যাবেন যে ছোট্ট একটা ভালোবাসা কী করে ফুলের মতো সাজানো একটা জীবনকে ভেঙে তছনছ করে দিতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন। আপনার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করছি গল্প শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে নিশাত রহমান, আমার বাড়ি হচ্ছে সিলেটে। আমি প্রথমত আমার পরিবারের ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আর আমার একটা বড়াপু আছে। আমার বড়াপু যদিও আমাদের পরিবারের সাথে থাকে, তবে সে বিবাহিতা, তার হাজব্যান্ড হচ্ছে সৌদি আরবে থাকে, আর আমার বাবাও একজন সৌদি প্রবাসী। আমার বড় দুলাভাই আর হচ্ছে আমার আব্বা একসাথে সৌদি আরবে থাকে, একই জায়গায় একই রুমে থেকে কাজ করে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি সিলেটের কোনো একটা পলিটেকনিক্যালে পড়াশোনা করতাম। আপনারা হয়তো অনেকেই জানেন, সিলেট পলিটেকনিক্যালে বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এসে কেউ হোস্টেলে থেকে, কেউ মেসে থেকে, কেউ আবার বিভিন্ন জায়গায় থেকে রিলেটিভের বাসায় থেকেও পড়াশোনা করে। তো আমাদের ডিপার্টমেন্টে আসলে অনেক ছেলে মেয়ে ছিল, বাট তাদের মাঝে ছেলের সংখ্যাই সবচেয়ে বেশি, হাতে গোনা মেয়ের সংখ্যা খুবই কম। আমাদের পুরো ডিপার্টমেন্টে হয়তো আমাদের পুরো ইনস্টিটিউটে প্রায় 8 থেকে 10টা মতো মেয়ে আছে। তাদের মাঝে আমার ডিপার্টমেন্টে একটা মেয়ে আছে যার নাম হচ্ছে ঝুমা। ঝুমা দেখতে অসম্ভব সুন্দরী, এটা একেবারে না বললেই নয়। অন্য মেয়েগুলোর মতো না। ঝুমা, আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখতাম, অন্য মেয়েরা সবসময় বোরকা পরে তারপরে হচ্ছে একেবারে পর্দা করে কলেজে আসতো, কিন্তু আমি সবসময় দেখতাম যে ঝুমা সবসময় জিন্স প্যান্ট গেঞ্জি এসব পরে কলেজে আসতো। আর ঝুমার ছেলেদের সাথে এত ক্লোজ ছিল, আমি ব্যাপারটাতে কিছু মনে করতাম না, কারণ হচ্ছে যেহেতু এটা একটা পলিটেকনিক্যাল, ওখানে ছেলের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা হাতে গোনা কয়েকটা, তো সেজন্য ছেলে ফ্রেন্ড তো বানাতেই হবে। যাই হোক, আমি আসলে অন্য ছেলেগুলোর মতো না। আমি সবসময় একটু একা থাকতে পছন্দ করতাম, সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করতাম। কলেজে পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজে আমি যাইতাম না। যেমন আমাদের কলেজে রাজনীতি করা হইতো, অনেকে অনেক রকম দলের সাথে সংযোগ ছিল, মিটিং হইতো, মিছিল হইতো, মারামারি হইতো, কত কিছু হইতো, কিন্তু আমি কখনোই ওসবের সাথে জড়াইতাম না। আমি সবসময় শুধুমাত্র আমার পড়াশোনার কাজ ছাড়া আমি কলেজে আরেক মিনিটের সময় ওয়েস্ট করতাম না। কলেজের ক্লাস শেষ আমি সোজা বাসায় চলে আসতাম। তো যাই হোক, আমাকে অন্য ছেলে একটু টিটকারি মেরে বলে, আমাকে একটু টিটকারি বলে মেয়ে বলে ডাকে, যে তুই শালা একেবারে মেয়ের মতো, মেয়েদের মতো চলাফেরা করতেছিস কেন? দেখ ঝুমার দিকে তাকা, ওই কত স্মার্ট চলাফেরা করে, ওর দিকে তাকালে মনে হয় যে ও আসলে ছেলে। আমি হাসতে হাসতে বলি, ঝুমা আসলেই ছেলে। এটা বলার পরে ঝুমা একটু রেগে যায়, রেগে গিয়ে আমাকে বলে যে নিশাত কি বললি এটা? আমি বললাম কেন, বারে যেটা সত্য সেটাই বললাম, তোর তো দেখতে পুরো ছেলের মতো লাগে, তোর মাঝে কি মেয়ের কোনো কিছু আছে? তখন আমার বলে ঠিক আছে, তুই রাতের বেলা আমার বাসায় আসিস, তা তোর দেখাই দিব যে আমি ছেলে না মেয়ে। তখন আমি একটু লজ্জাই পাইলাম, বাট ওরা সবাই হাসতেছে। তো বরাবরের মতো এখানে কথা শেষ করে আমি চলে আসি। অ্যান্ড আমি যখন বাসায় চলে আসি, তখন আমার একটা মেয়ে বান্ধবী, যার মনে হচ্ছে কণা আমাকে কল দেয়। কল দেওয়ার পরে যে আমাকে বলতেছে যে ঝুমা তোমার সাথে একটু কথা বলবে। কণা আমাকে তুমি করে ডাকতো। তো কণার সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক। তাই আমি বললাম যে কণা কেন, ঝুমা আমার সাথে কী কথা বলবে? পরে বলে যে জানি না কী কথা বলবে, তোমার সাথে একটু কথা বলবে, নাও কথা বলো। আমি বললাম বারে এত রাতের বেলায় তুমি ঝুমাদের এখানে নাকি? পরে বলতেছে আমি একটা ব্যাপার বলে রাখি, ঝুমা কিন্তু হোস্টেলে থাকতো, তার বাড়ি ছিল কুমিল্লাতে, সে এখানে থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। তো যাই হোক, বলতেছে যে ঝুমা তোমার সাথে কথা বলবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। তো ফোনটা দিলাম, আমি কথা বললাম। আমাকে জিজ্ঞেস করলো নিশাত কেমন আছো? আমি বললাম হ্যাঁ বেশ ভালো আছি। তো বলে কী করতেছো? আমি বললাম এই তো পড়াশোনা শেষ করলাম, এখন খাবো, তারপর ঘুমিয়ে যাবো। তো আমাকে বলতেছে আসলে তুমি না কখনো নিজের প্রতি খেয়াল রাখো না। আমি বললাম ওই তুমি করে বলা হচ্ছে, ব্যাপারটা কি? পরে বলতেছে তুমি করে বলবো আজকে থেকে। হ্যাঁ, আমি বলি ঠিক আছে, তোর যা খুশি তুই তাই বল, কিন্তু আমি কিন্তু তুই করেই বলবো। যাই হোক, এভাবে যাওয়ার পরে বলতেছে যে আমি না তোমাকে বলেছি যে সন্ধ্যার সময় খাবার খেয়ে ফেলতে। আমি বলি কে বলেছে? তুই আমাকে কখন বলি যে সন্ধ্যার সময় খাবার খেয়ে ফেলতে? আমাকে বলে আমি সবসময় তোমাকে বলি যে নিজের প্রতি খেয়াল রাখবা, টেক কেয়ার করবা, নিজের যত্ন নিবা, তুমি অনেক ভালো থাকবা, কিন্তু তুমি লক্ষ্মী ছেলে, বাট আমার কথা শোনো না, যার জন্য তুমি অনেক ফাজিল হয়ে যাচ্ছ দিনের পর দিন। আমি বললাম ওই দেখ তোর ওই রোমান্টিক কথা শুনতে আমার ভালো লাগতেছে না। এটা বলে আমি ফোনটা কেটে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন আমি কলেজে গেলাম, তখন আমাকে আমার ওই কোনা ফ্রেন্ড বলতেছে যে নিশাত কালকে যে ঝুমা তোমার সাথে কথা বলছে, কিছু বলছে
বলছিল? আমি বলি না, তেমন কিছু তো বলে নাই। পরে বলতেছে যে ঝুমা না তোমাকে অনেক পছন্দ করে। আমি ব্যাপারটা শুনে না অনেক সারপ্রাইজ হয়ে গেলাম যে এত সুন্দরী মেয়ে আমাকে কেন ভালোবাসবে, তার সাথে তো সবসময় আমার ঝগড়াঝাটি সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক তো নাই। আমি বললাম যে কোনো আসলে সম্ভবত তুমি ভুল করতেছো, কারণ হচ্ছে ঝুমাকে আমি যতদূর চিনি মানে ও আসলে রিলেশন করার মতো মেয়ে না। পরে বলতেছে ঝুমা তোমাকে ভীষণ ভীষণ পছন্দ করে, এটা তুমি জানো না? আমি বলবো তো সব ছেলেরে পছন্দ করে। ও বলে দেখো ঝুমা একটু ফ্রেন্ডলি সবার সাথে মিশে, কিন্তু ও তোমাকে মনে প্রাণে ভালোবাসে। আমি বললাম ধুর বাদ দিয়ে এসব কথা আমার শুনতে ভালো লাগে না। যাই হোক, কথা শেষ করে আমি দেখলাম যে ঝুমা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। ক্লাসে বসলে ও আমার দিকে এক নজরে তাকায় থাকে। যাই হোক, মেয়েদের সংখ্যা যেহেতু কম, সব ছেলেরা হচ্ছে এই কয়েকটা মেয়ের উপর আকর্ষণ, যার জন্য আমি ভাই ওই মেয়েদের ভাগ নিতে চাই না। কলেজ শেষ করে যখন বাসায় চলে আসলাম, আমাদের এই প্রথম ঝুমা আমার নাম্বারে কল দিল। নাম্বারটা আমি চিনি না, কারণ ঝুমার সাথে আমার ফোনে কখনোই কথা হয় না। ওর সাথে আমার তুই তাই করে সম্পর্ক। তো কল দিল, আমি রিসিভ করলাম। আর রিসিভ করার পরে আমাকে বলতেছে যে কী করো তুমি। যখন এইটাই বলছে তখন আমি বুঝে গেলাম যেটা তার কণ্ঠ। আমি বললাম তুই আমাকে কল দিলি কেন? পরে বলতেছে একটা রিকোয়েস্ট করবো। আমি বলি হ্যাঁ কর না। পরে বলতেছে যে তুমি হচ্ছে কণাকে তুমি করে সম্বোধন করো, আমাকে কেন তুই করে সম্বোধন করো? কণা আর আমি তো ক্লাসমেট। আমি বললাম হ্যাঁ ক্লাসমেট, কণাকে আমার রেসপেক্ট করতে ইচ্ছে করে আর তোকে মারতে ইচ্ছে করে। তো বলে আসো না একটু আমার বাসায় এসে মাইরা যাও। আমি বললাম দেখ আমার এসব কথা শুনতে ভালো লাগে না। তো আমাকে বলে যে প্লিজ আমি একটা রিকোয়েস্ট করে আমার রিকোয়েস্টটা রাখবা। আমি বলি ঠিক আছে বল ভেবে দেখি। তো বলে তুমি আমাকে তুমি করে সম্বোধন করবা। আমি বলছি ঠিক আছে, তুমি করে সম্বোধন করলে কি তুই খুশি হবি? বলে হ্যাঁ খুব খুশি হবো। আমি বললাম ঠিক আছে যা, আজকে থেকে তোকে তুমি করেই ডাকলাম। মেয়েটা ওয়াও করে একটা চিল্লানি দিল, মনে হলো যেন আশেপাশে অনেক মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, সবাই মিলে তাকে অনেক বকারকা দিতেছে। আমি ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি হচ্ছে যথারীতি ঘুমাই গেলাম। এভাবে যেতে যেতে 3-4 দিন পর আমি দেখতেছি যে তার ফোনের মাত্রা বেড়ে যাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত সে আমাকে কল দিতেই থাকে। কলেজে গেলে আমার সাথে কারোর সাথে মিশে না। আর একটা ব্যাপার বলে রাখি, এখন সে বোরকা পরে। আগে কিন্তু সবসময় জিন্স প্যান্ট আর গেঞ্জি পরে আসতো, এখন বোরকা পরে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুমি এরকম বোরকা পরেই কেন আসো? তো বলে যে তোমার যে পছন্দ বোরকা এই জন্য। আমি বলি আমি কাউরে বলেছি যে কেউ হচ্ছে আমি বোরকা পছন্দ করি? তো বলে আমার কাছে মনে হলো, আমি তো তোমার মনটাকে বুঝতে পারি তাই না? যাই হোক, এভাবে যাওয়ার পর যেতে যেতে একটা পর্যায়ে দেখলাম যে সে আমার প্রতি অনেক উইক হয়ে যাচ্ছে। একদিন সে আমাকে রাস্তার মধ্যে আমার এরকম হাত চেপে ধরে আমাদের কলেজের সামনে হাত চেপে ধরে বলতেছে যে নিশাত আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, তুমি আমার ভালোবাসাটা কেন বুঝো না? আমি বললাম কই তুমি আমাকে পছন্দ করে এটা তো আমি কখনোই জানিই না। পরে বলে আমি কতবার তোমাকে ফোনে এই কথাগুলো বলছি, কেন জানো না মানে? আমি বললাম হ্যাঁ বলছো, আমি তো মনে করছি যে তুমি ড্রিঙ্কস করে কথা বলতেছো। তখন আমাকে বলে যে আমার প্রতি তোমার তো নোংরা ধারণা, আমি ড্রিঙ্কস করবো? আমি বলি না করতেই পারো, ব্যাপার কি, তোমাদের হোস্টেলে অন্য মেয়েরা করে না? তোমাদের সিনিয়র যে বড় বড় আপুগুলো ছিল হোস্টেলে তারা তো করতো। তো বলে আচ্ছা সিনিয়র আপুদের সম্বন্ধে অনেক ভালো খোঁজ খবর নিয়েছিল তাই না? আমি বলে আচ্ছা যাই হোক, এখন কি বলবা সেটা বলো। পরে বলতেছে নিশাত আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি বললাম আমার ওই ভালোবাসাবাসিগুলো ভালো লাগে না, আর আমি তোমাকে ভালোবাসবো না, তুমি যতই চেষ্টা করো আমার এই প্রেম ভালোবাসা দিয়ে পোষাবে না। তা আমাকে বলে যে কী দিয়ে পোষাবে? আমি বললাম বিয়ে দিয়ে পোষাবে। তো বলে চলো বিয়ে করে ফেলে। আমি বলি মাপ চাই, পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, দেন হচ্ছে বিয়ের চিন্তাভাবনা মাথায় আনবো। তো সে বলতেছে তার মানে কি তুমি কখনোই আমাকে ভালোবাসবা না? আমি বললাম না না না, এটা কখনোই চিন্তাই করো না, আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। ও আমাকে বলে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আজ থেকে 3 দিনের মাঝে তুমি আমাকে ভালোবাসবা। আমি একটা অট্ট হাসি দিয়ে কলেজ থেকে চলে গেলাম। যাওয়ার পরের দিন দেখলাম যে ঝুমা কলেজে নাই। আমি কনাকে জিজ্ঞেস করি কিরে তোর বান্ধবী কলেজে আসে নাই? পরে বলতেছে না ও ঘুমাইতে আছে। আমি বললাম কেন ঘুমাইতে আছে? তো বলে জানি না। যাই হোক, আমি কলেজ শেষ করে বাসায় গেলাম, তখন কনা আমাকে ফোন দিয়ে বলতেছে যে নিশাত জানো কী হয়েছে? আমি বলি কী হয়েছে? পরে বলো ও তো কোনো খাওয়া দাওয়া করে না, মানে একেবারে অবস্থা খুব খারাপ। আর গতকালকে রাতে তার ঘুম ভাঙেনি কেন? সে অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খেয়েছে। আমি বললাম এই ধরনের পাগলামি করতে মানা করো, আমি এইসবের প্রতি নাই ভাই, প্লিজ আমার বিরক্ত করো না, আমাকে অ্যাটলিস্ট আমার পড়াশোনাটা করতে দাও। আমার বাপ একজন প্রবাসী মানুষ, আমাকে আমার বাবা দেশে আসলে অন্তত কিছু একটা করতে হবে, আমি কিছু একটা ইনকাম করে আমার বাবাকে চালাইতে হবে। তো প্লিজ আমাকে এগুলো নিয়ে প্রেশার দিও না। রাতটা কেটে যায়, রাতের ঠিক আনুমানিক 1টার মতো বাজে। কণা আমাকে আবারও কল দিল। আমি কলটা রিসিভ করে তখন কণা বলতেছে যে নিশাত আমি তোমাকে এত করে বললাম তুমি আমার কথাটা শুনলে না, আজকে ঝুমা মরতে বসেছে। আমি বললাম ঝুমা মরতে বসেছে মানে ঝুমার কী হয়েছে? পরে বলে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে আসছে, তাড়াতাড়ি এখানে আসো। আমি বললাম এত রাতের বেলা আমি কীভাবে আসবো? পরে বলতেছে তুমি প্লিজ আসো, ঝুমাকে বাঁচানো সম্ভব না।
যাই হোক, কণা আমার বেস্ট ফ্রেন্ড, তার কথা শুনে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ঠিক আছে, ওসমানী মেডিকেলে ভর্তি করে রাখছে, তার মুখ দিয়ে এরকম প্যানা ট্যানা বেরিয়ে আছে, খুব খারাপ অবস্থা। আমি কণাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, পরে বলতে আছে অনেকগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খেয়ে ফেলেছে। তাই আমি বললাম তাইলে? পরে ডাক্তার বলছে সেটা বিষের চেয়েও বেশি রিয়াকশান করছে, তো এখন হচ্ছে ওয়াশ করতেছে। তো আমি দেখলাম যে মেয়েটাকে যখন ওয়াশ করা হয়, আমরা আসলে অনেকেই বাইরে থেকে দেখেছি ওর মুখের ভিতরে পাম্পিং টাইপের কিছু একটা ভরে দিয়ে পেট থেকে সব কিছু বের করে। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বাস করবেন না, আমি জানি না মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে, বা একটা মানুষ, আমি এরকম অনেককে মরতে দেখেছি, কিন্তু মরার সময় মানুষ এতটা চিল্লাচিল্লি করে না, এতটা লাফায় না, এই ঝুমা মেয়েটা যতটা লাফাইতে আছে। তখন নিশাত আমার হাতটা শক্ত করে, হচ্ছে কণা আমার হাতটা শক্ত করে ধরে বলতেছে যে দোস্ত, আমি আজ তোমার কাছে একটা বিগলি রিকোয়েস্ট করি, প্লিজ আমার এই কথাটা রাখো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলো না। তো বলতেছে যে আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি, এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতো হয়তো অনেক মানুষ তুমি পাবা, তবে আল্লাহর কসম করে বলতে পারি যে এই দুনিয়াতে ঝুমার মতো এমন কোনো মেয়ে তুমি পাবা না যে তোমাকে পাগলের মতো, এমন পাগলের মতো ভালোবাসতে পারে। আমি এই ভালোবাসাগুলোকে বিশ্বাস করি না। আমি বললাম যে দেখো, আমি এই ভালোবাসাগুলোকে বিশ্বাস করি না, আমি ভালোবাসার সাপোর্টে না। ও আমাকে বলে যে পৃথিবীর সব মেয়েরা যদি সব ছেলেকেও ঠকায়, তবে ঝুমা কখনো তোমাকে ঠকাবে না, আমি সাদা কাগজে গোট গোট করে লিখে দিতে পারবো নিশাদ। আমি কোনো কথা না বলে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে ফজর আজান দিয়ে ফেলে। আমি বাসায় এসে ফজরের নামাজ পড়ি। নামাজ পড়ে আমি বিছানায় বসে বসে চিন্তা করতে থাকি, একটা মেয়ে আমার জন্য তার জীবনটা শেষ করে দিচ্ছে। আমি শুনেছিলাম একজন ব্যক্তির কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন। যেই ব্যক্তি তার জীবনটা আমার জন্য দিয়ে দিতে পারে, তার চেয়েও বেশি হয়তো পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। সৃষ্টিকর্তা সবসময় একটা কথা বলে, জীবন দিয়ে চেষ্টা করো বান্দা, আমি তোমাকে দিব। তাহলে সে তো জীবন দিয়ে আমাকে চাচ্ছে, তাহলে আমি কেন নিষেধ করব? সেদিন আমার মনটা খুব খারাপ করে আমি কলেজে যাই। কলেজে যাওয়ার পরে আমি দেখি যে ঝুমা নাই, অন্য সব মেয়েরা আছে। আমি কনাকে জিজ্ঞেস করলাম ঝুমাকে কে বাসায় আনছিল? পরে বলে সকালবেলা বাসায় আনছিলাম, খুব খারাপ অবস্থা, বাসায় আছে, রিল্যাক্সে আছে। আমি বললাম হোস্টেলে অন্য কোনো মেয়ে আছে? তো বলে যে ফার্স্ট ইয়ারে 2টা ছোটো ছোটো মেয়ে আছে। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো সবাই ক্লাস করতেছে, আমি ক্লাস না করে সরাসরি হচ্ছে ঝুমার হোস্টেলে যাই। হোস্টেলে যাওয়ার পরে রুমে যাই। রুমে যাওয়ার পরে ও খুব কষ্ট করে চোখ জোড়া মেলে। ডিয়ার ভিউয়ার্স, ঝুমা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল, শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর। এই সুন্দর মেয়েটার গালগুলো ভেঙে জানি একদিনে কেমন হয়ে গেছে। আমি তার মাথায় হাত দিয়ে বলতেছি এত পাগলামি কেন করতেছ? পরে বলতেছে তোমাকে পাওয়ার জন্য। আমি বললাম আমাকে এত ভালো তুমি কেন বাসো? ও আমাকে বলে যে আমার কাছে মনে হয় পৃথিবীতে স্বর্গ সুখ তুমি আমাকে এনে দিতে পারবা। আমার কাছে মনে হয় দুনিয়াতে ভালোবাসার রাজকুমার তুমি। আমার কাছে মনে হয় পৃথিবীতে আমি তোমাকে পেলে দুনিয়াতে বসে আমি স্বর্গের সুখটা পাবো। নিশাত, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথাটা বলার পর তার চোখের পানিগুলো টপ টপ করে বালিশের মধ্যে পড়তেছে। আমি অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি। আমাকে বলতেছে নিশাত, তুমি আমাকে ফিরাই দিও না। আমি তোমাকে এই জিনিসটা বিশ্বাস করতে পারবো না যে আজকে হয়তো আমি বেঁচে গেছি, কিন্তু আমি তোমাকে না পাইলে আমি সত্যি সত্যি মরে যাব। আমি সব কিছুর বিনিময়ে নিশাত তোমাকেই চাই। আমি ওর এই কথাটা শুনে তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। অনেক সিনেমা দেখেছি, অনেক নাটক দেখেছি, রূপকথা, প্রেম, ভালোবাসার গল্প শুনেছি, কিন্তু বাস্তব জীবনে এমন দৃশ্য আমি প্রথম দেখলাম। আমি তার হাতটা শক্ত করে ধরে বললাম যে ঝুমা, তোমার ভালোবাসার কাছে আমার পাথর মনটা হার মেনে গেল। তুমি তোমার ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফুটিয়েছ। তার দিকে তাকায় বললাম যে আমিও আজকে থেকে তোমাকে ভালোবাসি। এটা বলার পর অসুস্থ মেয়েটা যেন খাট থেকে লাফ দিয়ে উঠে আমাকে জড়াই ধরলো। আশেপাশে 2টো ছোটো মেয়ে ছিল যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে নতুন, ওরা লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল। ও হচ্ছে এই খুবই অসুস্থ, হাতের মধ্যে স্যালাইন দেওয়া। ও স্যালাইনের তারটা হচ্ছে ছিঁড়ে এরকম বের করে ও হচ্ছে ব্যান্ডেজটাকে শক্ত করে বেঁধে দরজায় গিয়ে দরজাটা লাগিয়ে আমার কাছে এসে আমার ঠোঁটের মধ্যে অনেকগুলো চুমা দিল। আমার চুলগুলো একটু লম্বা ছিল, আমার চুলগুলো মুখের উপর পড়ে থাকতো। আমার মুখ থেকে চুলগুলো সরিয়ে আমার কপালে, আমার গালে, আমার ঠোঁটে ইচ্ছা মতো আদর করলো। আমি এমন শান্তি অনুভব করলাম ডিয়ার ভিউয়ার্স, যেটা আমি আপনাদেরকে বাসায় বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি আমার বাসায় চলে আসি। এরপর থেকে তার সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক চলতেছে কন্টিনিউ। তার সাথে আমি ফোনে কথা বলি, এইভাবে তার সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। একটা রোমান্টিক ব্যাপার বলে রাখি, একদিন হয়েছে কি, আমাদের বাসায় কেউ ছিল না, মানে আমার হচ্ছে আব্বা তো বিদেশি ছিল, আম্মা, দেন হচ্ছে আমার বড়াপুর হচ্ছে ননদের হচ্ছে মেয়ের জন্মদিন ছিল, ওখানে চলে গেছে, অনেক দূর সম্পর্কের আত্মীয়। ওখানে গেল, বাসার মধ্যে কেউ নাই। আমার এই কণা ফোন দিয়েছিল, কণা ফোন দিয়ে বলতেছে যে সন্ধ্যার সময় যে কী করতেছ? আমি বললাম রান্না করতেছি। বলো রান্না করতেছো মানে তোমার আম্মা কই, তোমার বোন কই? আমি বললাম ওরা তো জন্মদিনের পার্টিতে গেছে। তো আমাকে বলতেছে তুমি রান্না করতেছো? আমি বললাম হ্যাঁ, আমি একাই রান্না করতেছি। তো বলে যে আচ্ছা ঠিক আছে, লাইনটা কেটে দিল। অ্যান্ড ঠিক তারই আধা ঘন্টা পরে হঠাৎ করে বাসায় কলিং বেল কে জানি টিপলো। আমি বাইরে এসে কলিং বেল
শব্দ শুনে আমি দরজা খুললাম। খোলার পর দেখলাম যে কণা এবং ঝুমা ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আমি তাদেরকে দেখে তো আসমান থেকে পড়লাম। আমি বললাম, ভারী তোমরা এখানে? পরে বলতেছে, তুমি একা একা রান্না করতেছো, ছেলে হয়ে মেয়েদের কাজ করতেছো, এটা তো মেয়ে হয়ে আমাদের কাছে লজ্জা লাগতেছে, যার জন্য আমরা তোমাকে রান্না করে খাওয়াবো। আমি একটু হাসি দিলাম। আমি বললাম, রান্না শেষ হয়ে গেছে, তোমরা আসো খেতে বসে। তো তারা টেবিলে বসলো, আমি খাবারগুলো বেরিয়ে দিলাম, একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ ধরে গল্প টল্প করতেছে, রাত মেবি 11টার মতো বেজে গেছে। তো আমি বললাম যে, কী ব্যাপার, তোমরা কি বাসায় যাবে না? পরে বলে, কেন, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো, আজকে থাকলে হয় না? আমি বলি, হ্যাঁ থাকতে পারো, বাসায় যেহেতু কেউ নেই, মায়ের রুমটা খালি, বোনের রুমটা খালি, থাকাই তো যায়, তাই না? তো বলো, আচ্ছা ঠিক আছে। তো ওরা কী করে, আমার মায়ের রুমে ঘুমায়, আমি হচ্ছে যথারীতি আমার রুমে ঘুমাই। রাত মেবি আনুমানিক প্রায় 1টার মতো বাজে। আমার দরজায় কে জানি সে নক করতেছে, খুব জোরে জোরে শব্দ করে। তো আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে দরজাটা খুললাম। খোলার পর দেখলাম যে ঝুমা ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। আমি বললাম, তুমি এত রাতে কোনো প্রবলেম, কিছু হয়েছে? পরে বলতেছে, আমার না ভয় লাগতেছে একা একা ঘুমাইতে। আমি বললাম, একা কেন? তুমি না হচ্ছে ইয়ের সাথে ঘুমাইলা, কি বলে, কণার সাথে ঘুমাইলা। তো বলে, তুমি কি পাগল হয়ে গেছো, কণা চলে গেছে না? আমি বললাম, দুজনে একসাথে ঘুমাইতে গেলা, কণা কখন চলে গেল? পরে বলে, কণা তো সেই কবেই চলে গেছে। আমি বললাম, কণা গেল, দরজা কে লাগাইছে? তো বলে, আমি লাগাইছে। তাই আমি বললাম, কণা চলে গেলে তুমি গেলা না যে? পরে বলে, শ্বশুর বাড়িতে আসছি, না আসতেই বিদায় করে দিবা? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমাকে বললে যে, নিশাদ আমি তোমার সাথে ঘুমাবো। আমি বললাম, এই ব্যাপারটা কেমন না যে আমার সাথে ঘুমাবা? তো বলতেছে, কেন, আমি তোমার সাথে ঘুমাইতে পারি না? আমি বললাম, হ্যাঁ পারো, তবে সেটা বিয়ের পরে। তো আমাকে বললাম, আমি তোমাকে মন থেকে স্বামী হিসেবে স্বীকৃতি করে নিলাম। এটা বলে ধাক্কা দিয়েও আমার রুমে ঢুকে দরজাটা লাগাই দেয়। কোনো কিছু বলার আগে, বোঝার আগে ও ঘরের বাতিটা নিভিয়ে দেয়। খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে ওর যা যা করতে মন চায় আমার সাথে ফজরের আজান পর্যন্ত তাই করে। সব কিছু করা শেষ হয়। সকালবেলা আমি কী করি, উঠে আমি চিন্তা করি নামাজ পড়তে, বাকি যে গোসল করি, গোসল টোসল করে আমি নামাজটা কমপ্লিট করি। নামাজটা পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি, আল্লাহ আমি তো একটা পাপ করেই ফেলেছি, আমি তোমার কাছে হাত তুলে ফরিয়াদ জানাইতেছি যে এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমি যে মেয়েটির সাথে এই কাজটা করে ফেলেছি, আমি যেন তাকে বিয়ে করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমি তোমার কাছে কথা দিচ্ছি প্রভু, আমি তাকেই বিয়ে করব। এটা বলে আমি নামাজ শেষ করে তাকে বললাম যে, যাও গোসল করে নামাজ পড়ো। কিন্তু উঠলো না, গোসলও করলো না। সকাল প্রায় 9টা বেজে গেছে, ও উঠছে। উঠার পর আমি বললাম যে, হয়তো আমার বড় আপু আর আম্মা চলে আসতে পারে, তুমি তাড়াতাড়ি উঠো। 9টার দিকে তাকে উঠিয়ে তাকে গোসল টোসল করে আসলো। গোসল করে আসার পরে আমি তার জন্য ব্রেকফাস্ট রেডি করলাম। ব্রেকফাস্ট করলো করে হচ্ছে সে কলেজে গেল। তারই 1 ঘন্টা পরে আমিও কলেজে গেলাম। তারপর থেকে আমাদের সম্পর্কটা হাঁটি হাঁটি পাপা করে এতটা গভীর হয়ে গেল, ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা মুহূর্ত তার সাথে কথা না বললে বাঁচি না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তার সাথে আমার কথা বলতে হচ্ছে। ওর হোস্টেলে যদি কেউ না থাকো আমাকে ফোন করে, আমি যাই। আমার বাসায় যদি কেউ না থাকে আমি তাকে ফোন করে, সে আসে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যেমন হচ্ছে সিলেটের অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে, চা বাগানে ঘুরতে যাই। অনেক জায়গায় যেমন হচ্ছে সাদা পাথরে ঘুরতে যাই। তারপর হচ্ছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি প্রতি 2-3 দিন পর পর তার নিয়ে ঘুরতে যাই। আমাদের সম্পর্কটা এত মধুর হয়ে গেছে যে একজন আরেকজনকে ছাড়া একটা নিঃশ্বাস ফেলতে পারি না। এভাবে যেতে যেতে আমাকে হঠাৎ করে একদিন বলতেছে যে, নিশাদ আমি একটা ব্যাপার ফিল করলাম। আমি বললাম, কী ব্যাপার? পরে বলতেছে, আমার এখন আর মেন্স হচ্ছে না, মেয়েদের যে প্রবলেমটা হয় সেটা আর হচ্ছে না। আমি বললাম, কতদিন ধরে? ও বলে যে, প্রায় 3 মাস ধরে। আমি বললাম, তুমি ডাক্তার দেখাও না? তো বলে যে, ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার একটা কথা বলছে। আমি বলি, কী বলছে? ও বলে যে, ডাক্তার বলছে আমার পেটে বাবু আছে। আমি বললাম, হায় আল্লাহ, বলো কি? তো বলে, হ্যাঁ আমার পেটে না বাবু আছে। তাই আমি বললাম, এখন আমি কী করতে পারি, তোমার পেটে বাবু আছে? তো আমাকে বলতেছে, এই বাবুর বাবাকে দায়িত্বটা নিতে হবে। আমি বললাম, হ্যাঁ দায়িত্ব নেওয়ার জন্য তো আমি এক পায়ে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, বলো কবে, কখন, কোথায়, কীভাবে আমি তোমাকে বিয়ে করবো? আমি এত খুশি হলাম ওই কথাটা শুনে যে সন্তান হয়ে বাবার দায়িত্ব নিতে হবে। তখন আমাকে বলে, এখন না, বাচ্চাটা আমি আপাতত নষ্ট করে ফেলি। নেক্সট হচ্ছে আমি যখন নেক্সটে বাবু নিব, তখন হচ্ছে নেক্সট আমরা বিয়ে করার পর বাবু নিব, সেটা হচ্ছে ঠিক হবে। বাচ্চা নষ্ট করার কথা শুনে কেমন করে যেন আমার বুকের ভিতরে একটু খিটকে মেরে উঠলো। আমি মুহূর্তের মধ্যে মুখটা কালো করে ওর মুখের দিকে তাকা আছে যে, এটা তুমি কী বলতেছো, বাচ্চা নষ্ট করবো মানে? তো বলতেছে, বাচ্চাটা নষ্ট করে ফেলবো। আমি বললাম, ঝুমা এটা জীবনেও করা যাবে না। ও বলে, কেন করা যাবে না? আমি বললাম, দেখো এটা তুমি কেমন কথা বলতেছো, আমরা আমাদের একটা মানুষকে আমরা খুন করে ফেলবো, দুনিয়াতে আসার আগেই তারা আমরা খুন করব, এটা কখনোই হতে পারে না। ও আমাকে বলে যে, না আমি বাচ্চা নষ্ট করব। আমি ওকে আমার মাথায় হাত দিয়ে বলতেছি যে, না তুমি আমার মাথায় কসম করে বলো তুমি বাচ্চা নষ্ট করতে পারবে না, আমি তোমাকে বিয়ে করব। ও বলে, এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি জিজ্ঞেস করলাম যে, কেন বিয়ে করা সম্ভব না? ও বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছে যে আব্বা আম্মা আমাকে এখন বিয়ে দিবে? আমি বললাম, কেন দিবে না তোমার আব্বা আম্মা বিয়ে, কেন দিবে না? তো বলতেছে, আমার পড়াশোনা শেষ হবে, আমি এখন বিয়ে করব না। এটা বলে আমার সাথে রাগারাগি করে চলে গেল। এরপর থেকে ওকে কল দিলে আর কল রিসিভ করে না। আমি যখনই কল দিয়ে রিসিভ করে না, সারাটা রাত ওরে কল দিলাম, আমার কল রিসিভ করলো না। সকালবেলা যখন কলটা রিসিভ করলো, আমি তারা বললাম যে, ঝুমা আমার সাথে কথা না বলো, আমার সাথে অভিমান করো, রাগ করো, ঝগড়া করো, দ্যাটস ফাইন, আমি সব কিছু মেনে নিলাম, বাট
আমার সন্তানটাকে খুন করা যাবে না। কেন জানি রাতের মধ্যে এই সন্তানের প্রতি আমার এত ভায়া, এত ভালোবাসা বেড়ে গেল, আমি ঠিক বলে বুঝাইতে পারবো না। আমি চিন্তা ভাবনা করতেছি যে যত যাই হোক আমি তারে বিয়ে করবো, অ্যান্ড আমার পরিবার তো রাজি হবে। আমার আব্বা বিদেশে থাকে, আম্মা বড় আপু এক কথায় রাজি হয়ে যাবে, অ্যাটলিস্ট মোটামুটি আম্মা ব্যাপারটা কিছুটা জানেও, সো কোনো প্রবলেম নেই। আমি তারে বললাম যে কোনো প্রবলেম নেই, তুমি তোমার পরিবারের সাথে আমাকে কথা বলাই দাও। ডিয়ার ভিউয়ার্স, যতই তার পরিবারের সাথে আমি কথা বলার কথা বলি, ঠিক ততই আমার কাছ থেকে সে দূরে যেতে থাকে। একটা সময় সে আমার সাথে তার পরিবার নিয়ে প্রচণ্ড ঝগড়া লেগে যায়। সে কোনোভাবেই তার পরিবারের সাথে আমাকে কন্ট্রাক্ট করাইতে চায় না। আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে কেন আমার সাথে এটা হচ্ছে, কেন আমার সাথে এগুলো করতেছে। আমি কোনো কিছু বোঝার আগেও আমাকে বারবার একটা কথাই বলে যে যত যাই হোক আমার পরিবারের সাথে কথা বলা যাবে না, আমি তোমাকে আমার পরিবারের সাথে কথা বলতে দিব না। আমি বললাম যে কেন তুমি তোমার পরিবারের সাথে আমাকে কথা বলতে দিবে না? ও বলে তুমি যদি আমার আব্বা আম্মার সাথে কথা বলো তারা আমার পড়াশোনা বন্ধ করে দিবে। আমি জিজ্ঞেস করলাম কেন, পড়াশোনা কেন বন্ধ করে দিবে? ও বলতেছে যে তারা চাচ্ছে, তারা যদি জানতে পারে যে আমি সিলেটে এসে একটা রিলেশন করেছি, প্রেম করেছি, এবং তারা যদি এই ব্যাপারগুলো কিছু জানতে পারে তাহলে তারা আমাকে মেরেই ফেলবে, তারা আমাকে সিলেট থেকে ধরে নিয়ে যাবে। আমি বললাম যে এই পাগলের মতো কেন কথা বলতেছো? আমি তো খারাপ কোনো ছেলে না, তুমি আমি একই ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, আর আমার পরিবারে ব্যাকগ্রাউন্ড ভালো, সিলেট আমাদের নিজেদের একটা বাড়ি আছে, আমার আব্বা সৌদি আরবে অনেক বড় ব্যবসা করে, আমার মাত্র একটা বড় বোন, আর সেই তো আছে পরিবারে, আর সে তো 2 দিন পর চলেই যাবে, তুমি আর মা থাকবা, তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করতেছ? ও আমাকে সোজা কথা বলেছে না, ও আমাকে এখন বিয়ে করতে পারবে না। আমি বললাম ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে করতে না পারো, অ্যাটলিস্ট বাচ্চাটাকে তুমি মেরো না, বাচ্চাটাকে তুমি প্রসব করো, বাচ্চাটা জন্ম হলে বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দাও, আমি বাচ্চাটাকে রাখবি। এটা বলে আমি কান্না করতেছি, কিন্তু ও আমাকে বলতেছে আমি 2 থেকে 3 দিনের মাঝে বাচ্চাটা নষ্ট করবো। আমার তখন বুকটার মধ্যে এত ব্যথা লাগে আমি ঠিক বলে বোঝাইতে পারবো না। আমি চিন্তা করতেছি তার সাথে কথাবার্তা বলে আর কোনো লাভ নাই। আমি ভাবতেছি যে আমি তার পরিবারের সাথে কথা বলবো, তার বাবা মাকে, আমি তার মার সাথে কথা বলবো। তার মাকে যদি আমি ব্যাপারগুলো বুঝিয়ে বলি, তাহলে তার মা হয়তো ব্যাপারগুলো জানবে, শুনবে বা বুঝবে, উনি একটা গুড ডিসিশন নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি তোমার আম্মার নাম্বারটা আমাকে দাও। ও আমাকে বলে যে না, দিবে না, যতই রিকোয়েস্ট করি না, সে তার মায়ের নাম্বার আমাকে দিবে না। যাই হোক, শেষে আমি 2-3 দিন পরে একদিন কণার সাথে কথা বলি। কণাকে আমি ব্যাপারটা বলি যে কণা, তুমি আমাকে তার মার নাম্বারটা একটু দিয়ে দাও। ও আমাকে বলে যে ওর মার নাম্বার দিলে যদি ও রাগ করে। আমি বললাম ও কেন রাগ করবে, আমি তো ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসি, আমি ওর মার সাথে কথা বলবো, তুমি প্লিজ একটু ওর মায়ের নাম্বারটা আমাকে দাও। অনেক রিকোয়েস্ট করার পরে কণা আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে যাও, আমি তোকে নাম্বারটা দিব, তুমি ওয়েট করো। আমি ওর ফোন থেকে নাম্বারটা, আন্টির নাম্বারটা আসলে আমার কাছে নাই, আমি নাম্বারটা নিয়ে তারপর আমি রাতের বেলা হচ্ছে ওর হোস্টেলে যাবো, হোস্টেলে গিয়ে নাম্বারটা নিয়ে দেন হচ্ছে আমি রাতে তোমাকে পাঠাবো। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, রাতের বেলায় কণা হচ্ছে ওদের হোস্টেলে গেল, অ্যান্ড যাওয়ার পর নাম্বারটা নিলে নাম্বারটা আমাকে পাঠালো। নাম্বারটা পাওয়ার পর আমি চিন্তা করতেছি যে আমি তার মাকে রাতে কল দিব না সকালে দিব। ভাবলাম যে রাতের বেলায় কল দিলে হয়তো সবাই নীরব থাকে, ঘুমায় থাকে, রাতের বেলায় কথা বলতে ভালো, দিনের বেলায় হয়তো অনেক মানুষ থাকবে, কাজ কাম নিয়ে ব্যস্ত থাকবে। ডিয়ার ভিউয়ার্স, এটা মনে করে আমি তাকে রাতের বেলায় কল দিই। আমি তার মাকে রাতের বেলায় কল দিই, উনি কলটা রিসিভ করার পরে আমি সালাম দিই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি খুব সুন্দর করে সালামের উত্তর দেয়। আমি বলি যে আন্টি কেমন আছেন? পরে বলতেছে হ্যাঁ ভালো আছি। আমি বলি, পরে বলতেছে বাবা তুমি কেমন আছো? ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি আমার সাথে অনেক পরিচিত। তো আমি বললাম যে হ্যাঁ আমি ভালো আছি, আপনার শরীরটা কেমন? তো বলে যে হ্যাঁ বাবা সব কিছু ঠিক আছে। আমি বলি আমি কি আপনাকে মা করে ডাকতে পারি? তো বলে হ্যাঁ ডাকতে পারো, কোনো প্রবলেম নেই। আমি মা করে সম্বোধন করে বললাম যে মা, বাকি সবার কী অবস্থা, আব্বু কেমন আছে বা বাসার অন্যরা কেমন আছে? তো উনি বলতেছে হ্যাঁ তোমার বড় আপুরও ভালো আছে, তোমার আব্বাও ভালো আছে, সবাই ঠিক আছে। তো তুমি নাকি আমাদের বাড়িতে আসবা বলছিলা, আসলা না যে? আমি বললাম যে আমি আপনাদের বাড়িতে যাব কই, আমি তো এটা কখনোই হচ্ছে জুমাকে বলি নাই। মানে ওনার কথা শুনে এমনটা মনে হচ্ছে যেন উনি আমাকে অনেক দিন ধরে চিনে, এরকম কোনো সম্পর্ক। তো আমি কোনো কিছু বুঝতেছি না তেমনভাবেই, তার সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছি। অ্যান্ড কথা বলার একটা পর্যায়ে উনি আমাকে বলতেছে যে তোমার জব কেমন চলতেছে, তুমি নাকি একটা লোনের জন্য অ্যাপ্লাই করছিলা, লোনটা কি পাস হয়েছে? এটি শোনার পর আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম। যে আমি জিজ্ঞেস করলাম যে আন্টি লোন পাস হয়েছে মানে আপনি আমাকে এগুলো কী বলতেছেন? আমি তো আমার তো কোনো লোন নাই, আমি তো কিছুই করি না, আমি তো পড়াশোনা করি। তো বলতেছে পড়াশোনা করো কই, আমি তো শুনছিলাম যে তুমি নাকি ব্যাংকে জব করো, তুমি নাকি এবি ব্যাংকে জব করো। আমি বললাম এবি ব্যাংকে আমি জব করি, এটা কে বলছে আপনাকে? তো তখনই আমাকে বলতেছে যে তোমার নাম কি? তখন আমি বললাম যে আমার নাম হচ্ছে নিশাদ। তো যখন নিশাদ বললাম তখন উনি বলতেছে তাহলে জনি কে? আমি বললাম জনি 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 মানে কি আন্টি? তো বলতেছে যে কেন তুমি জনিকে, তুমি জনি না? হ্যাঁ বললাম না আন্টি আমি তো জনি না, আমি তো নিশাদ।
পরে বলতেছে তোমার সাথে তাহলে ঝুমার সম্পর্ক কি? আমি বললাম আমি ঝুমাকে ভালোবাসি। কেন? আপনি তো মনে হয় সব কিছুই জানেন, এমন করে কথা বলতেছেন। তখন উনি আমাকে বলতেছে কি বলো বাবা এগুলো? আমি তো জানি যে জনির সাথে ওর রিলেশন আছে, জনির সাথেও 3 বছরের সম্পর্ক, এবং জনিকেও বিয়ে করবে, জনি আমাদের সাথে কথা বলবে, ওনাকে ঝুমা নাকি আমার ফোন নাম্বার দিচ্ছে, জনি আমাকে ফোন করবে। ঝুমা তো আমাকে এই কথা বললো, নিশাতের কথা তো শুনি নাই। তখন উনি আমাকে বলতেছে তোমার কি অন্য কোনো নাম আছে নিশাদ? নিশাদ তোমার কি অন্য কোনো নাম আছে কিনা? আমি বললাম যে না না আন্টি, আমার তো অন্য কোনো নাম নেই, আমার নামই তো হচ্ছে নিশাদ। পরে বলতেছে জনিকে? আমি তো জানি যে জনি হচ্ছে এবি ব্যাংকে জব করে, ও সিলেটেই থাকে, ওর বাড়ি হচ্ছে চিটাগংয়ে, ও পরিবার নিয়ে সিলেটে থাকে। আমি বললাম চিটাগংয়ের জনি? তখন আমি হঠাৎ করে আমার মাথায় আসলো হ্যাঁ, একজন জনি আছে, সে হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মানে ঝুমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড, যিনি হচ্ছে বাড়ি অরিজিনাল বাড়ি চিটাগংয়ে, বাট ওনার আব্বা বিয়ে করেছে সিলেটে, তারপর থেকে ওরা সিলেটেই থাকে, ওর আব্বা ঘর জামাই থাকে ওখানে থাকে, কিন্তু উনি এবি ব্যাংকে জব করে, উনি আমাদের অনেক সিনিয়র, কিন্তু ঝুমার সাথে ওনার ফ্রেন্ডলি অনেক ভালো একটা সম্পর্ক। তখন আমি বলতেছি যে আন্টি আমি আপনার সাথে কালকে কথা বলবো, এটা বলে আমি ফোন লাইনটা কাটার পর আমি বাসার ছাদে গিয়ে চোখটা বন্ধ করে উপর দিকে তাকে চিন্তা করতেছি আরে কী হচ্ছে আমার সাথে, এগুলো কি? আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি হাউ মাউ করে কাঁদি আর চিন্তা করতেছি আল্লাহ এটা কী হইতেছে আমার সাথে। সকালবেলা কোনো কিছু বুঝে ওঠার আগে আমি হচ্ছে জনি ভাইয়ের বাসায় যাই। জনি ভাইয়ের বাসায় আমি যাই, জনি ভাই কিন্তু জানে না যে ঝুমার সাথে আমার সম্পর্ক আছে। ওনার বাসায় যাই, ওনার বাসায় যাওয়ার পরে আমি বলি যে ভাই কেমন আছেন? পরে বলে ভালো আছি, তুমি নিশাত হঠাৎ করে? আমি বললাম ভাই আমার একটু কাজ আছে, আমি হচ্ছে আমার ল্যাপটপটা প্রবলেম করতেছে, আপনি এটা থেকে একটু কাজ করবো, কারণ আপনার ল্যাপটপের র্যাম তো অনেক ভালো। তো বলে ঠিক আছে কাজ করো। আমার টার্গেট হচ্ছে আমি ওনার ল্যাপটপে ঢুকবো, আমি ওনার পার্সোনাল কিছু চেক করবো। ডিয়ার ভিউয়ার্স, ল্যাপটপটা যখন আমি অন করলাম, ল্যাপটপের ডিসপ্লেতে যে ছবিটা দেওয়া সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড ঝুমাকে জড়িয়ে ধরে চুমা দেওয়া ছবি। এটা দেখার পরে মুহূর্তের মাঝে আমার মাথা আসমানটা ভেঙে পড়লো। আমি কিছুই বুঝতে পারতেছি না সেটা কী হচ্ছে। আমি তখন চোখটা বন্ধ করে জাস্ট বলতেছি যে আল্লাহ তুমি আমার হার্ট অ্যাটাক করাও না, আমাকে সব কিছু বোঝার ক্ষমতা দাও, আমাকে একটু সুস্থ থাকার ক্ষমতা দাও। আমি চোখটা বন্ধ করে জাস্ট অজরে কান্না করতেছি আর ল্যাপটপের ডিসপ্লের দিকে তাকাইতে পারতেছি না। ল্যাপটপটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ওনারা বললাম যে ভাই আপনারা একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবেন না তো? তো বলে হ্যাঁ কী মনে করবো বলো না। আমি বললাম আমার বান্ধবী, আমার ক্লাসমেট দেখলাম আপনার সাথে ছবি তার আপনার ল্যাপটপে। পরে বলতেছে ও আচ্ছা আচ্ছা, ছবিটা আসলে এটা হচ্ছে গতকালকে ঝুমা এসে দিয়ে গেছিলো, তো আমি হচ্ছে এটা আসলে করি না, এখান থেকে সরাই নেই। আমি বললাম ঝুমা দিয়ে গেছিলো মানে ঝুমা আপনার এখানে আসছে? পরে বলে কেন, ঝুমা তো 2 দিন পর পর আমার বাসায় আসে, এই যে দেখো আমার বাসায় সব ঝুমার কাপড় চোপড়। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো না। আমি তখন ওখানে বসে যাই, বসে বসে কান্না করতে শুরু করি। উনি আমাকে জড়াই ধরে বলতেছে যে ভাই এগুলো কি? আমি উপরের দিকে তাকায় দেখি ওনার খাটের স্ট্যান্ডে ঝুমার কাপড়, ওনার আলনার মধ্যে ঝুমার কাপড়, ঝুমার ব্যাগটা পর্যন্ত ওনার ডাইনিং টেবিলের উপর পড়ে আছে। আমি তখন কোনো কিছু না বলে, ওনাকে কিছু না বলে আমি হুট করে হচ্ছে এখান থেকে আমার বাসায় চলে আসি। বাসায় এসে আমি ইচ্ছা মতো কাঁদি আর ভাবতেছিলাম যে আমার সাথে এটা কী হলো, কেন হলো। আমি তখন ঝুমা এই সময় ঠিক ওই টাইমে ঝুমা আমাকে ফোন দেয়, আমাকে ফোন দিয়ে বলতেছে যে নিশা তুমি কোথায়? আমি বললাম যে বাসায়। ও বলতেছে যে আমি তোমার সাথে একটু দেখা করবো। তখন আমি বুঝে গেছি যে ও সব কিছু মানে জেনে গেছে, কারণ নিশা জনি ভাই হয়তো ওরা ফোন দিয়ে সব কিছু বলছে। তখন আমি বলতেছি যে আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না। ও বলে আমি তোমার বাসার নিচে আছি, তুমি বাসা নিচে নামো। আমি বললাম তুমি বাসার নিচে আমাকে না জেনে কেন আসছো? বলতেছে যে বাসার নিচে আসছি, তুমি বাসার নিচে নামো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এটা বলার পরে আমি বাসার নিচে নামলাম। নামার পরে আমি ওরে বললাম যে বাসার নিচে নামছি। নামার পরে ও আমার বলতেছে যে তুমি জনি ভাইয়ের বাসায় কেন গেছো? আমি বললাম জনি ভাইয়ের বাসায় গেছে একটা কাজ ছিল, কেন আমি কোনো বাসায় যাইতে পারি না? তো বলে এত বৎসর তুমি জনি ভাইয়ের বাসায় গেলা না, আজকে কেন গেলা? আমি বললাম গেলাম, আমার যাইতে মন চাইছে এই জন্য গেছি। কেন, আমাকে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে যে আমি কেন গেলাম? আমাকেও বলতেছে যে একটা রাস্তা আমাদের বাসার সামনে, অনেক মানুষের চলাফেরার সামনে, ও আমার বলতেছে যে আমার ইচ্ছা করতেছে তোমার এখন জুতো দিয়ে পিটাই। এটা শুনে আমি বলতেছি যে জুতো দিয়ে পিটাইবা মানে? আমি জুতো দিয়ে পিটানোর মতো কী কাজ করলাম? আমাকে বলতেছে যে অসভ্যর মতো অন্যের বাসায় যেয়ে তুমি নিশাদ ভাইয়ের কাছে কী বলছো? আমি তখন বললাম যে কই, আমি তো নিশাদ ভাইয়ের কাছে কিছু বলি নাই। তো বলে কিছু বলো নাই? আমি বলি না। তখন আমি দেখলাম যে অনেক জোরে একটা নিঃশ্বাস ফেলে বলতেছে যে দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি না রাগ করো না, তুমি একটু সাইডে আসো আমাদের সাথে কথা বলি। আমি বলি সাইডে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। তখন সে আমাকে বলতেছে যে নিশাদ ভাইয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক, উনি আমাকে ছোটো বোনের মতো দেখে, ওনার বাসা আমি মাঝে মাঝে যাইতাম, তারপরে কণা যাইতো, আমরা মাঝে মাঝে যাইতাম। আমি বলি কই, কণা তো আমাকে কখনো বলে নাই যে কণা ওনার বাসায় গেছে। তখনও আমাকে বলতেছে যে নিশাদ ভাইয়ের সাথে আমার ভাই বোনের সম্পর্ক, তুমি কি বুঝতেছ? তখন আমি সহ্য করতে পারি না যে এই কথাটা শুনেছি, একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে, ওনার সাথে ভাই বোনের সম্পর্ক। এটা শোনার পর আমার মাথার মধ্যে প্রচণ্ড রক্ত উঠে যায়, মানে মিজাজ খারাপ হয়ে যায়। আমি ওরে বলি যে তুই এখান থেকে চলে যা, যদি না চলে যাস তো খারাপ হয়ে যাবে। তখনও আমাকে বলছে
তুমি আমাকে তুই করে সম্বোধন করতেছো? আমি বললাম অবশ্যই, তোর মতো মেয়ে বেশ্যার চেয়েও খারাপ, একটা বেশ্যাকে তুই করে সম্বোধন করবো না তো কী বলে সম্বোধন করবো? এটা বলার পরেও কী করছে, তুই আমাকে বেশ্যা বলবি মানে এটা বলে ও পায়ের থেকে জুতা খুলছে। জুতা খোলার পরে আমি যেভাবে পারছি এভাবে দৌড়ে গিয়ে ওর চুল চেপে ধরছে, ধরে এখানে অনেক মানুষ ছিল, মানুষের সামনে ইচ্ছা মতো আমি ওর ঘুষাইছি, পিঠের মধ্যে এমন ঘুষাইছি যে দাঁতের মধ্যে ওর ঘুষি পড়ছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তখন আমাদের আশেপাশের মানুষজন আছে, আমার মা নামছে, আমার বোন নামছে, নেমে সবাই আমার ধরছে। ধরার পরে বলতেছে এগুলো কী করতেছিস? আমি বললাম দেখো তোমরা আমার ছাইরে দাও, আমি ওর মারিয়ে ফেলবো। এরকম মারামারি করতেছে, একটা পর্যায়ে আমাকে ছাড়তেছে না, ও চলে যাচ্ছে। আমি দৌড়ে পিছন থেকে ওর হাত আবার ধরছি, ধরার পরে একটা সিনজি ডেকে সিনজি করে আমি ওরে নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পর আমি ওকে হসপিটালে ওখানে ট্রিটমেন্ট করাইলাম। করানোর পরে ও ডিয়ার ভিউয়ার্স আমাকে মারতেছি, কাটতেছি, যত কিছু করতেছি, ওর সমস্ত নোংরামি আমি ওর চোখে দেখতেছি, কিন্তু মন থেকে আমি ওকে এক বিন্দুর জন্য ঘৃণা করতে পারতেছি না, কোনোভাবে আমি ওকে আমার মন থেকে সরাইতে পারতেছি না। 2 ঘন্টা লাগলো ওর সব কিছু ক্লিন করে ঠিকঠাক করে ওরা, আমি বললাম যে ও উঠছে, ওঠার পরে আমি ওর পেটে হাত দিয়ে মানে পেটের দিকে তাকাই দেখতেছি ওর পেটটা জানি কেমন কেমন ছোটো হয়ে আসে, আমার কাছে কেমন জানি একটু সন্দেহ লাগতেছে। আমি বললাম তুমি কি বাচ্চার কোনো ক্ষতি করছো? ও বলে কিসের বাচ্চা? আমি বললাম আমার বাচ্চা। পরে বলতেছে প্লিজ তুই এখান থেকে চলে যা, আমার সাথে আর কোনো কথা বলবি না। আমি বললাম তুই করে বললো না, আমার দিকে তাকাও, তুমি যেগুলো করছো এগুলো কি মেনে নেওয়া যায়? পরে বলে যেই পোলা অন্য মানুষের সামনে আমার গায়ে হাত তুলতে পারে এই পোলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু আমি খারাপ কিছু করে ফেলবো। আমি বললাম বসো, খারাপ কিছু করতে হবে না, তোমার সাথে জনের কী সম্পর্ক এটা আমি হারে হারে জানি। আমি তোমাকে বারবার বলতেছি যে তোমার যা হবার তা হয়েছে, তুমি সব কিছু ভুলে যাও, ভুলে গিয়ে আমরা নতুন করে সংসার করে চলো। এটা বলার পর আমার দিকে তাকায় থেকে একটা হাসি দিয়ে বলে যে তোর মতো ছেলের সাথে আমি সংসার করবো এটা তুই ভাবলি কেমন করে? তুই আমাকে বিরক্ত করবি না, তুই এখান থেকে চলে যা, যদি না চলে যাস তাহলে সত্যি আমি কিন্তু একটা খারাপ কিছু করে ফেলবো। আমি দেখলাম যে সাথে সাথে ওখানে ফল কাটার একটা ছুরি ছিল, ছুরিটা হাতে নিয়ে বলতেছে যে তুই যদি না যাস আমি সত্যি ছুরি আমার পেটে ঢুকিয়ে দিব। এটা বলার পর আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আম্মা বরাবর আমাকে ইচ্ছা মতো বকাবাধ্য করে, গালাগালি করে যে সুরে বাচ্চা তুই এত খারাপ হয়ে গেছিস, একটা মেয়েকে তুই এভাবে রাস্তার মধ্যে মারলি, এলাকাতে আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিলি। যাই হোক, এভাবে যাওয়ার পরে আমি বাসার ভিতরে খুব কষ্ট করে আছি, কিন্তু ও আর আমার কোনো কল রিসিভ করে না, জুমা আমার কোনো কলে রিসিভ করে না। আমি নিশাদ ভাইকেও তেমন কিছু বলতেছি না, কারণ আমি মনে করতেছি যে আমি আগে ঝুমাকে ঠিক করবো, তারপর নিশাদ ভাইকে বলবো, উনি তো একটা ছেলে মানুষ, ওনাকে আর এত কিছু বলে কী হবে। তখন আমি কী করি যে সব কিছু ওনাকে বলি। জুমাকে আমি আরেকদিন কলেজে যাওয়ার পরে আমি হাত জড়ায় ধরে আমাদের কলেজে একটা পুকুর আছে, পুকুর ঘাটকে বসে আমি ওর হাত পা ধরে প্রচুর কান্না করেছি, দেখো যা বার্তা হয়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভুলতে পারতেছি না, অন্য সব কিছু বাদ দাও, আমি তোমাকে পারিবারিকভাবে বিয়ে করব, আমার সন্তানটা তোমার পেটে বড় হচ্ছে, তুমি কি এটা বুঝতেছো না? ডিয়ার ভিউয়ার্স, আমি জানি আপনারা আমার কথাটা শুনলে আমাকে ঘৃণা করবেন, কিন্তু ভালোবাসা যে এতটা অন্ধ, যার সাথে ঘটেছে শুধুমাত্র সে জানে। তখন সে আমাকে বলে যে এই ছেলে যে তোমার, এটা তুমি কি গ্যারান্টি দিতে পারো? আমি বললাম কেন, আমার ছেলে না? পরে বলে না, এটা নিশাদের ছেলে, জনির ছেলে। আমি বললাম জনিবের ছেলে মানে? পরে বলে হ্যাঁ, তোমার সাথে যা হয়েছে জনির সাথে আমার তা হয়েছে, তাহলে এটা জনির ছেলে হইতে পারে না? আমি তখন বললাম যে তুমি এগুলো কী বলতেছো, তোমার মাথা ঠিক আছে? ও বলে কেন, জনিবের রুমে যায় দেখো না যে আমার কাপড় চোপড় সব না রুমে, তো একটা মেয়ে আর একটা ইয়াং বয়সে একটা ছেলের রুমে কেন কাপড় চোপড় থাকে? তো জনিবের সাথে আমার সব কিছু হয়েছে, তো তুমি এবার তো বুঝতে পারছো আমি কতটা খারাপ, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তখনও বলতেছি যে তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, আমার শরীরের প্রতিটা রক্তের শিরায় শিরায় তুমি মিশে আছো, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমাকে ভুলতে পারবো না, আমি সব কিছুর বিনিময়ে তোমাকে চাই। এটা বলে আমি তাকে জড়াই ধরার পর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন উপরের আমাদের সিনিয়র বেশি কিছু বড় ভাই থাকে, ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, ওনাদের কাছে ও বলতেছে যে ভাইয়া দেখেন, আমাকে বিরক্ত করতেছে। ছেলেগুলো আওয়ামী লীগের অনেক বড় বড় লিডার ছিল। তখন আমাকে বলতেছে যে কিরে নিষেধটা কী হয়েছে? আমি বললাম ভাই আমার রিলেশন আছে। তখন জুমা বলতেছে এই ছেলের সাথে আমার কোনো রিলেশনে, আমাকে বিগত 1 বছর ধরে ভাই ডিস্টার্ব করতেছে। তখন ওরা বলতেছে যে ঠিক আছে তুমি যাও, ওখানে যাও, লিখিত কমপ্লেন করো। তখন আমি আমার নামে লিখিত কমপ্লেন করে, ওদের বোর্ডে যায়, বোর্ডে গিয়ে লিখিত কমপ্লেন করে। কমপ্লেনের একটা কপি আমাদের কলেজের যিনি সভাপতি তার কাছে দেয়, আরেকটা কপি আমাদের প্রিন্সিপালের হাতে দেয়, আরেকটা কপি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি যিনি আমাদের কলেজে ছিল তার হাতে দেয়। দেওয়ার পরে আমাকে আমার টিচার যখন জিজ্ঞেস করে যে নিশাত ব্যাপারটা কি, তখন আমি আমার টিচারকে একটু বলেছি আমি তাকে পছন্দ করি। তো আমার টিচার বলে পছন্দ করলে তো তাকে তুমি এভাবে বিরক্ত করতে পারো না। তখন একদিন আমি তাকে আরও 2 দিন গেল, 2 দিন যাওয়ার পর একদিন আমি তাকে কলেজের সামনে ধরি। আমার টার্গেট হচ্ছে আমি তাকে এখান থেকে উঠে সরাসরি আমার বাসায় নিয়ে যাবো। দস্তাদস্তি করতেছি, সেম বড় ভাইগুলো ওই সময় আবার চলে আসছে। আসার পরে আমার ধৈর্য তারা ইচ্ছা মতো ওখানে মারছে। জন্মের পর থেকে কেউ আমার এত মারে নাই, এমন মারছে। মারার পরে আমি জাস্ট চিন্তা করতেছি, আমি বাসায় যাই নাই, আমি হসপিটালে যাই
আমার ইয়েটিয়ে করে একটু ড্রেসিং করে আমি আমার একটা বন্ধু ছিল রুদ্রর বাসায় গিয়ে রাতে ছিলাম। মাকে ফোন করে বলছি যে আমি একটা বন্ধুর বাসায় আছি। সকালবেলা আমি আমার আরও 5-6টা ফ্রেন্ড নিয়ে, আমার অন্য এলাকার ফ্রেন্ড, ওগুলোর নিয়ে কলেজের সামনে এসে দাঁড়াইছি। কলেজের সামনে দাঁড়ানোর পরে যে আমলিগের লেডার ফেডারগুলো আমার মারছে ওইগুলো পাইছি। পাওয়ার পরে ইচ্ছা মতো ওদেরকে ওখানে পিটছি, এমন মারা মারছি, আমার ইচ্ছা মতো রান্দা ছিল ওগুলো দিয়ে কোপাইছি। তারপরে এমন অবস্থা খারাপ, একটা ছেলের অবস্থা খুব গুরুতর হয়ে গেছিলো, ঢাকায় নিয়ে গেছিলো, শেষ পর্যন্ত অনেক কষ্টে বাঁচা গেছে। তো এগুলো হচ্ছে পত্রিকায় চলে আসছে, সিলেটের নিউজে চলে আসছে এবং হচ্ছে সবগুলো পত্রিকা এটা লেখা হয়ে গেছে। কলেজ থেকে আমার যেহেতু কোনো পাওয়ার ছিল না, আমি কোনো লিডার না, আমি কোনো দলের সাথে সংযোগ না, তখন কলেজ থেকে আমাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হয়। কলেজ থেকে যখন বহিষ্কার করে দেওয়া হয় আমি আর তখন তো আর হচ্ছে ঝুমার সামনে যাইতে পারি না। আমি দূরে দূরে ঝুমার পাশে আশেপাশে ঘুরতেছি, কিন্তু কোনোভাবে আমি ঝুমাকে দেখতে পারতেছি না, ঝুমার কাছে যাইতে পারতেছি না। এই ব্যাপারগুলো আমি সহ্য করতে পারতেছি না। সহ্য করতে না পেরে আমি নেশা করতে শুরু করি। মদ, গাঁজা, হিরোইন থেকে শুরু করে যত নেশা জাতীয় দ্রব্য আছে আমি সব কিছু খেতে শুরু করে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমি রাস্তার মাঝে পাগলের মতো ঘুরতে থাকি, রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকি, আমার সেন্স ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। এরই মাঝে একদিন হচ্ছে আমি শুনতে পারি যে আমার ভালোবাসার মানুষ ঝুমা নাকি জনিকে বিয়ে করে। এটা শুনতে পাই। যখন শুনতে পাই যে জনি ভাইকে বিয়ে করে, এটা শুনতে পাই কে জেনে আমাকে এসে বলে। শোনার পরে আমার মাথায় তখন রক্ত উঠে যায় যে যত যাই হোক আমি জনি ভাইয়ের কিছু একটা করব। এটা বলার পর আমি জনি ভাইয়ের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ওনাকে বাসায় পাই না, ওনার মা ছিল, ওনার পুপি ছিল। ওনার মারে আমি ইচ্ছামতো ধমকাধমকি করে ওনার বাসায় গিয়ে ল্যাপটপ ভাঙে বাসায় আসি। বাসায় আসার পরে জনি ভাই হচ্ছে থানায় যায়। থানায় গিয়ে আমার নামে মামলা দেয়। আমার নামে উনি ছবি উঠে ভিডিও করে মামলা দেয়। যেদিন মামলা দেয় সেদিনে সন্ধ্যার সময় পুলিশ চলে আসে। বাসায় এসে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। আমাকে 7 দিন পর্যন্ত থানায় আটকায় রাখা হয়। 7 দিন পরে আমি থানা থেকে বের হয়ে জানতে পারি যে আমার ঝুমা নিশাদ ভাইয়ের ঘরে আছে, ওরা বিয়ে করেছে পারিবারিকভাবে অনেক ধুমধাম করে। আমার তখন এত কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। সবশেষ আমি সম্পূর্ণ মাদকের উপরে ঝুঁকে পড়ি। সিলেটের খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করি, মদ, গাঁজা, হিরোইন খাই, রাস্তায় ঘুরে বেড়াই, কখনো ডাকাতি, চিন্তায়, রেহাজানি এগুলো করতেই থাকি। করতে একটা সময় আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমি আর কোনো এই জগের মানুষ বলে আমি নিজেকে গণ্য করি না। আমি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় চিন্তায় করি, প্রতিদিন রাতের বেলায় সিনজে ডাকাতি করি, রাস্তার ভিতরে মানুষের পকেট থেকে টাকা নিয়ে নেয়। এলাকাতে সিলেটে আমার নাম এক নামে মানুষজন চিনে গেছে। এক নামে আমার নাম বললে সিলেটের সবাই চেনে। সুরমা নদীর পাড়ে সুরমা নদীর ক্যাডার বললে সবাই আমাকে চেনে। আমি তো ওইখান থেকে শুরু করে আমি হচ্ছে যত বড় বড় লিডার আছে সবগুলোর সাথে চলাফেরা করতেছি। আমার টার্গেট হচ্ছে আমি এরকম করতে একটা সময় আমি তখনও হচ্ছে ঝুমাকে ভালোবাসি। আমার তখনও টার্গেট আমি ঝুমাকে উঠে নিয়ে আসবো, ঝুমাকে উঠে নিয়ে এসে আমি আবার ঝুমাকে বিয়ে করবো। এখন আমার মাথায় এই চিন্তা ভাবনা। এরকম করে যেতে আমার অবস্থা একটা সময় অতটাই খারাপ হয়ে যায়, আমি হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা হসপিটালে ভর্তি করায়। হসপিটালে ভর্তি করানোর পরে আমার কী হয় আমি জানি না। আমার আব্বা তখন সৌদি আরব থেকে আসে, আব্বা আম্মা সবাই হসপিটালে ভর্তি করায়। তখন ডাক্তারে আমাকে বলে যে আমার 2টো কিডনি নাকি, একটা কিডনির অবস্থা অনেক আগেই খারাপ ছিল, আর এখন বাকি কিডনিটাও পুরোপুরি নষ্টের পথে। ডক্টর আমাকে বলে যে উনি খুব বেশি দিন বাঁচবে না, হয়তো অল্প কিছুদিন বাঁচতে পারে। আমি চোখের সামনে দেখতে পাই আমার ভালোবাসার ঝুমা আর একটা মানুষের হাত ধরে ঘুরে বেড়ায়। আপন ভাই, আজ আমি পাঞ্জাবি পরেছি, আজ আমি টুপি পরেছি। যারা সিলেট শাহজালাল সাহেবের মাজারে আইসা যেই কোনো লোককে, যে কোনো মুরিদকে যদি জিজ্ঞেস করা হয় যে নিশাদ কোথায়, সবাই দেখাই দিবে ভাই। আমি এখন মাজারেই থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে আছি। জানি না এই দুনিয়াতে কতদিন বাঁচবো, তবে ডাক্তার বলেছে যে কোনো সময় আমি মারা যেতে পারি। আমার এখনও প্রতি মাসে অনেক টাকার মেডিসিন খেতে হয়। আমার আব্বা আমাকে মেডিসিনের টাকা দেয়। আমি পড়াশোনা করি না, কিছু করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর শাহজালাল সাহেবের মাজারে আমি শুয়ে থাকি। আপন ভাই, ফেসবুকে ঘুরে করতে গিয়ে আপনার ভিডিওগুলো চোখে পড়লো। ওই ফেস থেকে আপনার ফোন নাম্বারটা নিলাম, এই মুহূর্তে আপনাকে কল দিলাম, আপনি রিসিভ করলেন না। আমি আমার জীবনের গল্পটা আপনাকে লিখে পাঠালাম, যদি পারেন আমার এই গল্পটা মানুষের কাছে তুলে ধরবেন। আপন ভাই, আপনার কাছে একটা অনুরোধ, আমি তো ঝুমাকে ভালোবাসতে চাই নাই। ঝুমা তো হসপিটালের খাটে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমাকে ভালোবাসছিল। আপন ভাই, আমার দোষটা কোথায় ছিল? আমি তো তার সাথে যৌন কাজ করতে চাই নাই। আমার মা বাসায় ছিল না বলে ও আমার বাসায় এসে আমার সাথে এরকম যৌন কাজটা করছে ভাই, এটাও কি আমার দোষ ছিল? ও ভাই, তাকে বিয়ে করতে চাইছি, সেটাও কি আমার দোষ ছিল? আপন ভাই, আমি জানতে পারছি আমার সাথে সম্পর্কের আগেও নাকি নিশাদের সাথে ওর সম্পর্ক ছিল।
সরি, আমার সাথে সম্পর্ক থাকার আগেও নাকি জনি ভাইয়ের সাথে ওর সম্পর্ক ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, ও যে হসপিটালে গেলো এগুলো কি জনি ভাই দেখলো না? আমি অনেক সময় দেখতাম ও জনি ভাইয়ের সাথে ঘুরে হাঁটে, আমি মনে করতাম ওদের মাঝে ফ্রেন্ডলি সম্পর্ক, কিন্তু আমি বুঝতে পারি নেই ওদের মাঝে যেই সম্পর্ক ছিল। আপন ভাই, আপনি আমার গল্পটা শুধুমাত্র এই কারণে প্রচার করবেন যাতে আমার মতো ভুল দ্বিতীয় কোনো ছেলে না করে। সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে, আমি যাতে খুব দ্রুত মরে যেতে পারি। আমার এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে ভাই। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি সবাইকে বলবেন যেন আমার মৃত্যুটা সবাই কামনা করে। আপনি ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে এই গল্পটা শোনার জন্য। ডিয়ার ভিউয়ার্স, গল্পটা ছিল নিশাদের। আমি শুধুমাত্র উনি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে, আমি জাস্ট আমার ডিসপ্লের দিকে তাকিয়ে পড়ে পড়ে আপনাদেরকে শুনিয়েছি। সেখানে হয়তো অনেক সময় নামের ক্ষেত্রে বা স্টোরি বলার ক্ষেত্রে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই গল্পটা বলে, এই গল্প থেকে আমি আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি সেটা আপনারা খুব ভালো করেই বুঝেছেন যে নিশাদের ফুলের মতো একটা সাজানো জীবন, ফুলের মতো একটা সাজানো জীবন কীভাবে ধূলিসাৎ হয়ে গেল। ছেলেটা কতদিন বাঁচে তারা কোনো গ্যারান্টি নেই, কারণ তার দুটো কিডনির অবস্থায় খুব খারাপ। একটা কিডনি তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, আরেকটা কিডনিও প্রায় ড্যামেজের পথে। অনেক টাকার ওষুধ খাচ্ছে, কিন্তু ও আসলে সুস্থর কোনো গতি নাই। বাবা মায়ের একমাত্র ছেলে। সিলেট যে পলিটেকনিক্যালের নাম বলেছে সেটা আমি না বললাম, একটা পলিটেকনিক্যালেও পড়ে, অনেক নামি দামি পলিটেকনিক্যাল। ওখানে আসলে অনেক স্টুডেন্ট চান্স পাওয়াটাও বড় একটা ব্যাপার। এবং আমি খুবই লজ্জা পাচ্ছি যে আসলে লজ্জার ব্যাপার কিছু না, আমি কুমিল্লার মানুষ, আমার বাড়িও কুমিল্লা, কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভালো খারাপ আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ভালো মানুষ আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিশাতের মতো ছেলেরা আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঝুমার মতো মেয়েরা আছে। তো আমি আসলে এই গল্প থেকে আপনাদেরকে শুধুমাত্র এটাই বোঝালাম ডিয়ার ভিউয়ার্স, আমার এই কথাটাই শুধু মনে রাখবেন যে কাউকে ভালোবাসবেন, ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই, আমি কখনোই প্রেম ভালোবাসার বিপক্ষে না, কিন্তু ভালোবাসাটা যাতে আপনার দেহের অক্সিজেন হয়ে না যায়, এই ভালোবাসাটা যাতে আপনার দেহের নিঃশ্বাস হয়ে না যায়। যে মানুষটা না থাকলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। নিশাত কিন্তু তার ভালোবাসার মানুষটাকে তার দেহে নিঃশ্বাস বানিয়ে ফেলেছিল, যার জন্য এই মানুষটা যাওয়ার পর এই বান্দাটা নিঃশ্বাস নিতে পারতেছিল না এই দুনিয়াতে। ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, তবে জেনে শুনে বুঝে ভালোবাসবেন। অনেকে বলে যে ভাই এগুলো তো ব্যবসা করার জন্য যে না জানা হয়, শোনা হয়, বোঝা হয়, কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কেন এরকমটা? হ্যাঁ, পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে ভাত যে খাবেন, ভাতের লোকমাটা আপনাকে জেনে শুনে বুঝে মুখে পড়তে হবে। ওই ভাতের লোকমার ভিতরে যদি পাথর থাকে, কোনো কিছু থাকে, আপনি মারা যেতে পারেন। সুতরাং পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে প্রেম ভালোবাসা বলেন আর যাই বলেন, সব ক্ষেত্রে নিজের বিবেককে ব্যবহার করতে হবে। সব অনেক ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প আর যে আপন এই অনুষ্ঠানে আবারও হাজির হয়ে যাব। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।